নমস্কার বন্ধুরা, আমি ডক্টর বেদাঙ্ক রায়। আমি ডিডি ভ্যালু ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের এই ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে স্বাগত। গত 6ই ডিসেম্বর আরবিআই মনিটারি পলিসি আনে, এবং মনিটারি পলিসি আমরা যদি দেখি যে আরবিআই প্রতি বছর প্রায় 4টে করে মনিটারি পলিসি আনে, এবং কোনোদিন স্টক মার্কেটে লিকুইডিটি বলুন বা ওপেন ইন্টারেস্ট বাড়ুক কিংবা না বাড়ুক, এই এই 4 দিনে কিন্তু সব থেকে বেশি মার্কেট উপরে বা নিচে এই একটা দৌড় দেখতে পাওয়া যায় মার্কেটের মধ্যে। তো কি এমন মনিটারি পলিসির মধ্যে আছে, কিংবা কি এমন ঘটনা ঘটে মনিটারি পলিসিতে যার জন্য মার্কেটে এইরকম একটা উথাল পাথাল পরিস্থিতি ক্রিয়েট হয়? আসুন আমরা সেগুলো বুঝবো। এবং অনেকেই জানেন কিংবা জানেন না, কিংবা পেপার বা নিউজ পেপারে পড়েন যে সিআরআর রেট কি, এসএলআর কি, পিএলআর কি, কিংবা রেপো রেট কি। রেপো রেট বলুন বা সিআরআর বলুন, এটা কাট ডাউন হয়েছে, 50 বেসিস পয়েন্ট কাট ডাউন হয়েছে বা লেভেল আপ হয়েছে। এগুলো মানে কি? এগুলো অনেকে জানার ইচ্ছে থাকে, কিন্তু সব ক্ষেত্রে এগুলো জানা যায় না। আমরা একমাত্র বাংলা ভাষায় আপনাদের জন্য সহজ সরল উপায়ে নিয়ে এসেছি এই সমস্ত তথ্য, যেগুলো আপনাদেরকে স্টক মার্কেটে বলুন কিংবা ফিনান্সিয়াল নলেজ এক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্প করবে, এবং আপনাকে সমৃদ্ধ বা গ্রোথ হতে অনেক বেশি সাহায্য করবে। এবং আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্য হলো এটাই, আপনাদের মধ্যে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যার জন্য আপনারা একটা নতুন পর্যায়ে আপনাদের সামনে খুলে যাবে। তো আসুন আমরা দেখি যে এই যে মানিটারি পলিসি এলো, মানিটারি পলিসি স্টক মার্কেটকে কিভাবে এফেক্ট করে, এবং এই যে টার্মগুলো বললাম, এই টার্মগুলোর নাম কি। ধরুন আমি একজন সাধারণ মানুষ, আমি ব্যাংকের কাছে গেলাম, ব্যাংকের কাছে গিয়ে বললাম, ভাই আমার 1 কোটি টাকা লাগবে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে ব্যাংক কি ছাপাখানা? ব্যাংক ছাপাখানা নয়, এবং ইভেন আরবিআই চাইলেও কিন্তু এই টাকা তৈরির মেশিন নয় তারা, যে যখন যেভাবে খুশি টাকা তারা ছাপতে পারবে। যখন আমি ব্যাংকের কাছে একটা ধার চাইতে গেলাম, তখন ব্যাংক আরবিআই এর কাছে গেল। ব্যাপারটা হলো এইরকম যে আমার কাছে ব্যাংক হলো নর্মাল ব্যাংক যেগুলো আছে সেগুলো, যেগুলোর মাধ্যমে আমরা বেসিক্যালি মানে আমরা যেখানে ধার করি বা লোন নিই। এবং এই সমস্ত ব্যাংক যেই মুহূর্তে আপনারা দেখছেন মার্কেটে, এসবিআই, বিভিন্ন ওভারসিজ ব্যাংক বলুন কিংবা অন্যান্য ব্যাংক বলুন, বা এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসি ব্যাংক, এই সমস্ত ব্যাংক যেগুলো আছে সেইগুলো তারা পয়সা নেয়, তারা পয়সা পায় আরবিআই থেকে। সহজ সরল উপায়ে আমাদের ব্যাংক হচ্ছে এরা, এদের ব্যাংক হচ্ছে আরবিআই। তো আমি একজন নর্মাল মানুষ, আমি যখন গিয়ে ব্যাংকে বললাম যে আমার 1 কোটি টাকা লাগবে, ব্যাংক আরবিআই এর কাছে বললো যে এই দাদা আমার কাছে এসছে, তো এনার একটা 1 কোটি টাকা লোন লাগবে, আমাকে 1 কোটি টাকা দিন। তখন আরবিআই বলবে যে তুমি তো এর কাছে ইন্টারেস্ট নিচ্ছ, একটা লোনের ইন্টারেস্ট নিচ্ছ, তো ওটা তোমার লাভ। তাহলে আমি যে তোমাকে টাকা দেবো, আমার কি লাভ বা গভর্নমেন্টের কি লাভ? আরবিআই তো গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। ওকে, ভালো কথা। তখন আরবিআই বললো, আমি তোমাকে 4.5 বা 5% এইরকম রেটে আমি তোমাকে ওই টাকাটা লোন দেবো, এবং তুমি ওনাকে তোমার যেটা ইচ্ছে সেরকম অনুযায়ী, লোনের যেটা প্রোটোকল সেরকম লোন দিতে পারো। আরবিআই এই সমস্ত নর্মাল ব্যাংককে যে ইন্টারেস্ট রেটে টাকা ধার দেয়, সেই ধার পার্সেন্টেজ থেকেই বলা হয় রেপো রেট। তো এই মুহূর্তে আমরা যদি দেখি, এই মুহূর্তে রেপো রেট প্রায় 6.5%, অর্থাৎ 100 টাকায় 6.5 টাকা আরবিআই কে দিতে হবে এই সমস্ত ব্যাংকে পয়সা নেওয়ার জন্য। ওকে, ভেরি ওয়েল এন্ড গুড। তাহলে আমার 1 কোটি টাকা যদি আমি দরকার হয়, তাহলে আরবিআই আমাকে 1 কোটি টাকা ব্যাংকে দিল, এবং সেই 6.5% ইন্টারেস্ট রেটে ব্যাংক নিল, এবং তারপরে আমাকে ধরুন 12-13% যেরকম ভাবে ইন্টারেস্ট রেটের প্রোটোকল আছে সেরকম ভাবে দিল। অর্থাৎ ব্যাংক যখন আমাকে দিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে বলা হয় বেস রেট। ব্যাপারটা বোঝা গেল আপনাদের সবাইকে? এবার সহজ সরল কথায় এই রেটটা, রেপো রেট বলি আমরা, রেপো রেটটা বাড়া কমা এটা কিভাবে মার্কেটকে এফেক্ট করে আমরা দেখি। ধরে নিলাম আপনি কোনো জায়গায় গেছেন, ধরুন মিষ্টি দোকানে গেছেন, 1 কোটি টাকা পকেটে নিয়ে গেছেন। হ্যাঁ, ব্যাংক থেকে পেয়েছেন সদ্য 1 কোটি টাকা। তো 1 কোটি টাকা পকেটে নিয়ে গেছেন যখন, আপনার কিন্তু ভুল চাল কিন্তু তখন বদলে যাবে, যে আমার কাছে তো 1 কোটি টাকা আছে এবং আমি 12-13% ইন্টারেস্ট রেটে নিয়েছি। তো পরের মাসে হয়তো আপনাকে, পরের বছর হয়তো আপনাকে 13.5%, 14% যেরকম ইন্টারেস্ট রেট দেন সেরকম ইন্টারেস্ট দিতে হবে। দু পকেটে আপনার কিন্তু পয়সা কিন্তু ভরা।
আপনার আদব কায়দা, আপনার হালচাল, আপনার চলন কিন্তু তখন চেঞ্জ হয়ে গেছে। তো মিষ্টি দোকানে গিয়েছেন, মিষ্টি দোকানে গিয়ে 1 কেজি কোনো মিষ্টি চেয়েছেন এবং তার দাম ধরলাম নর্মাল বাজার রেট 100 টাকা। তখন আপনি গিয়ে কি বলবেন? আমাকে 1 কেজি মিষ্টি দাও। আপনি কিন্তু জিজ্ঞেসও করবেন না মিষ্টির দামটা কত। এবং যে ওখানে বসে আছে সে বুঝতে পারছে আপনার পকেটে অনেক টাকা আছে, সে কিন্তু আপনার ওই 100 টাকার মিষ্টি আপনাকে 150 টাকা বেচে দেবে। আপনি খুব ভালো ভালো হাসি খুশিতে চলে এলেন বাড়ি। এই যে 50 টাকা ইনক্রিজ হয়ে গেল 1 কেজি মিষ্টিতে, দিস ইজ কল্ড ইনফ্লেশন। এবার ধরুন একটু একটু জিনিসটা উল্টো করুন, আপনি 1 কোটি টাকা নিতে যাচ্ছেন, রেপো রেট চেঞ্জ হয়ে 6.5%-এর জায়গায় 10% হয়ে গেল। তাহলে কি ব্যাংক কি আপনাকে এখন 13.5 বা 14%-এ লোন দিতে পারবে? পারবে না। তখন ব্যাংক নেবে আপনার কাছে 20%। তখন কি হবে? তখন যে মিষ্টির দোকান থেকে আপনি গেছিলেন তখন জিজ্ঞেস করবেন যে হচ্ছে আপনার দাম কত? তখন যে বলবে 100 টাকা। বলবে না না, আমার কাছে তো পয়সা নেই এত টাকা, তো 100 টাকা আমি দিতে পারবো না, 80 টাকা দেবো। এই যে ইন্টারেস্ট রেট চেঞ্জ হলো, এতে সাধারণ মানুষের ইন্টেনশন চেঞ্জ হয়ে গেল। যেই লোক প্রথম দিনে একটা পয়সার কথাও জিজ্ঞেস করেনি, সে আজকে জিজ্ঞেস করছে কত টাকা এবং এর থেকে কম নাও। যেই 50 টাকা মুদ্রাস্ফীতি হয়েছিল, মুদ্রাস্ফীতিটা নিচের দিকে নেমে গেল, অর্থাৎ মুদ্রাস্ফীতি রইল না। এই মুহূর্তে আমরা যদি দেখি প্রায় 6%-এর কাছাকাছি ইনফ্লেশন রেট, ফুড ইনফ্লেশনের কথা ধরলে তো 9 থেকে 10%-এর মতো প্রায় হয়ে যায়। তো যখনই আমরা দেখি যে ইনফ্লেশন রেট বাড়তে শুরু হয়েছে, অর্থাৎ মার্কেটে মুদ্রাস্ফীতি বেড়েছে, ব্যাংক কি করে, আরবিআই কি করে, আরবিআই রেপো রেটটাকে বাড়িয়ে দেয়, যাতে লোকজন ইন্টারেস্ট ব্যাংক থেকে নিতে, লোন নিতে অনেক বেশি ভয় পায় এবং অনেকটা বেশি হারে ইন্টারেস্ট তাকে পে করতে হয়। আসলে সব থেকে বড় মানে সমস্যার মূল হচ্ছে লিকুইডিটি। মার্কেটে পয়সা একদম যদি অ্যাভেলেবেল হয়ে যায় না মানুষের কাছে, তো তখন না এই ক্রাঞ্চ গুলো মানুষের অনুভব করে না, মুদ্রাস্ফীতি বাড়তেই থাকে, যে যত টাকায় খুশি মাল কিনতে থাকে, মালের অ্যাকচুয়াল কোনো ভ্যালুয়েশন থাকে না। আচ্ছা, এই যে রেপো রেট বললাম, এই রেপো রেট আরবিআই এর কাছ থেকে ব্যাংক পায় 2 থেকে 14 দিনের মাথায়। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে রেপো রেটে, যেই রেপো রেটটা বললাম, এটা যদি ব্যাংক একদিনের জন্য ধার নেয় আরবিআই এর কাছ থেকে, সেক্ষেত্রে সেই টার্মটাকে বলা হয় এমএসএফ, অর্থাৎ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। এর ক্ষেত্রে যেহেতু একদিনের জন্য নিচ্ছেন, এমার্জেন্সি ফান্ড ব্যাংকের লাগছে, সেই জন্য এই পার্সেন্টেজটা কিন্তু একটু বেশি, প্রায় 6.75%-এর কাছাকাছি, অর্থাৎ 0.5% বেশি। উল্টো দিকে এই জিনিসটা, এই যে রেপো রেটটা যদি 14 দিনের বেশি হয়, 2 থেকে 14 দিন রেপো রেট, এর 14 দিন যদি বেশি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলি বেস রেট, এবং সেই বেস রেট একটু কম বেশি রেপো রেটের মতো হয়। আচ্ছা, ধরুন এমন হলো যে শনিবার রবিবার ব্যাংক বন্ধ, এবং যা পরিস্থিতি এখন, সেকেন্ড সানডে আর ফোর্থ সানডে লোকজন ভাবতে হয় যে কোন সময় কোনটা সেকেন্ড সানডে ফোর্থ সানডে। তো মোটামুটি 2 দিন ধরুন লোকের পয়সার প্রায় ব্যাংকে গিয়ে পয়সার দরকার পড়ে না। সহজ সরল বোঝানোর জন্য বলছি আপনাদের। তো এই 2 দিন ব্যাংকে যে টাকাটা, সেই ব্যাংকের টাকাটা তো আনইউজ রয়ে গেল। তাহলে ব্যাংকের কাছে সেই টাকাটা হলো, সেটা ধারও হলো, কাউকে দিতে হলো না, এবং ইন্টারেস্ট রেটও ব্যাংকে গুনতে হচ্ছে আরবিআই এর কাছে। এইটা কমানোর জন্য ব্যাংক কি করলো না ভাই, আরবিআই কে বললো যে ভাই আমার একটা টাকা আছে, যে টাকাটা আমার 2 দিন আনইউজ থাকছে, আপনি একটা কাজ করুন, আপনি 2 দিনের জন্য টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিন। আরবিআই যখন ব্যাংকে দিচ্ছে সেটা রেপো রেট, ব্যাংক যখন ঘুরে আরবিআই কে দিচ্ছে তখন সেটা বলা হয় আমরা রিভার্স রেপো রেট। এবার এই যে রিভার্স রেপো রেট আছে, রিভার্স রেপো রেট কিন্তু নর্মাল রেপো রেটের মতো হবে না। কেন? কারণ ওখানে ব্যাংকের দরকার ছিল টাকার, সেই জন্য আরবিআই এর কাছ থেকে রেপো রেটের থ্রু দিয়ে নিয়েছিল। এবার আরবিআই কিন্তু দরকার নেই টাকাটা নেওয়ার, কিন্তু যেহেতু মার্কেটে লিকুইডিটি কমাতে চায়, আরবিআই ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট। সরকার কি চায়? মার্কেটে লিকুইডিটি কমে যাক, সেটাই চায়, মানুষের হাতে টাকা কম থাকুক, যাতে মুদ্রাস্ফীতিটা না হয়। সে কি করে না, চায় ব্যাংকে যে তুমি আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। সেক্ষেত্রে রিভার্স রেপো রেট অ্যাপ্লাই হয় ব্যাংকের ওপর, এবং সেটা কখনোই রেপো রেটের মতো নয়, রেপো রেটের থেকে ডেফিনেটলি কম থাকে। স্টক মার্কেটে এই সহজ সরল জিনিস কিভাবে অ্যাপ্লাই হয়? রেপো রেট যদি কমে যায়, মানুষজন ব্যাংক থেকে ধার নিয়ে সেটা স্টক মার্কেটে দেবে, এবং স্টক মার্কেটে একটা মুদ্রাস্ফীতি হবে। আপনি যে কোনো কোম্পানির স্টক 100 টাকা যদি তার ভ্যালুয়েশন, আপনি যদি কিনতে চান, সেটা 100, 150, 200, 300 এরকম করে উপরে নিয়ে চলে যেতে পারে, এবং যেদিন প্রফিট বুক হবে সেদিন কিন্তু ওইখান থেকে ধপ করে মার্কেট পড়বে, এবং এই সমস্ত মাঝখানে যারা রিটেল ইনভেস্টররা যারা ফেসেছিল, তাদের কিন্তু প্রকৃতভাবে এই জায়গাটা একটা হ্যাম্পার হবে, এবং মুদ্রাস্ফীতির জন্য তাদের পয়সাটা কিন্তু প্রপার ভ্যালুয়েশন থাকবে না, তারা লুজার হবে।
তো আসুন আমরা আর একটু এগিয়ে চলি। এরপরে আমরা জানবো সিআরআর কি আর এসএলআর কি। সিআরআর হলো, ধরুন আমার একটা ব্যাংক আছে এবং আমি সবাইকে ধার দিচ্ছি, রিটেল মানুষ যারা মানুষজন আছে, রিটেল মানুষজনদের আমি লোন দিচ্ছি। আমার কাছে যতটুকু টাকা আছে আমি যদি সব লোন দেওয়া শুরু করি, একটা সময় যদি কোনোদিন ব্যাংক বন্ধ হয়ে যায় কিংবা বলতে পারেন যে ব্যাংক দেউলিয়া হয়ে যায়, সেই কন্ডিশনে তো আরবিআই কে মানুষজন গিয়ে ধরবে যে আপনি ব্যাংকটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্রুভাল দিলেন কি করে, কিংবা ব্যাংকের এত টাকা ছিল সেই টাকাগুলো গেল কোথায়, কিংবা আমানতকারী যারা আছে তাদের টাকা কোথায় গেল। কারণ ব্যাংকের টাকা তো বাইরে থেকে আসে না, ব্যাংকের টাকা কেউ রাখে আবার কেউ ধার নেয়, এই একটা র্যান্ডম প্রসেস কিন্তু চলতে থাকে। তাহলে যারা আমানত করে, যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বলুন বা অন্যান্য বন্ডস এর মাধ্যমে টাকা রেখেছিল, তাদের টাকা তো ডুবে গেল। আরবিআই বলছে যে কোনো ব্যাংকে যদি কাউকে লোন দিতে হয় তাহলে টোটাল ব্যাংকের যা অ্যাসেট তার একটা পার্সেন্টেজ আরবিআই তে সবসময় জমা থাকবে। সেই জিনিসটাকে কিন্তু বলা হয় সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও মানে এই টাকাটা কোনো ব্যাংকের ক্ষেত্রে ওই পার্সেন্টেজ সবসময় জমা থাকবে অ্যাজ এ সিকিউরিটি, এবং মার্কেটেতে মুদ্রাস্ফীতি না করতে পারে কোনো ব্যাংক, সেই জন্য এই পার্সেন্টেজটা আরবিআই এর কাছে অল টাইম জমা থাকে। ভালো কথা। তাহলে কোনো কোনো যদি টোটাল অ্যাসেট ব্যাংকের থাকে 100 টাকা, তার সিআরআর বাদ দিয়ে যেই টাকাটা থাকে সেই টাকাটা তাহলে ব্যাংক ইউটিলাইজ করতে পারবে লোন হিসেবে? না, তাও না। এক্ষেত্রে একটি টার্ম আছে যে এসএলআর, অর্থাৎ স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। এই যে ধরুন আমার এই মুহূর্তে 4.5% কিন্তু সিআরআর ছিল, অর্থাৎ কোনো ব্যাংকে 4.5% আরবিআই তে জমা রেখে তার বাকিটা ইউটিলাইজ করতে পারবে অ্যাজ এ লোন অর সামথিং। এবার এসএলআর হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্যাংকের ক্যাশ বা গোল্ডস বা বন্ডস এই হিসেবে আরবিআই এর কাছে একটা সিকিউরিটিজ জমা রাখতে হবে, এটাও একটা সিকিউরিটিজ কাইন্ড অফ জমা রাখতে হবে। সেই পার্সেন্টেজটা এই মুহূর্তে প্রায় ধরুন 18.5%, অর্থাৎ 18.5 এবং এই 4.5 প্রায় 23%-এর কাছাকাছি। এবার এদের ইমপ্লিমেন্টেশনের মার্কেটে কি সেটা, সিআরআর যদি কমে যায়, সিআরআর কমে গেল মানে কি ব্যাংকে আরবিআই তে কম টাকা জমা রাখতে হচ্ছে, তাহলে ব্যাংকের কাছে বেশি টাকা থাকছে। ব্যাংকের কাছে যখন বেশি টাকা থাকবে, ব্যাংক কম পার্সেন্টেজে লোককে ইন্টারেস্ট দিতে পারবে, লোনটা অনেকটা বেড়ে যাবে, লোন দেওয়ার এবিলিটি, লোকের হাতে লিকুইডিটি বাড়বে, লোকের হাতে ফান্ডস বাড়বে, সেই ফান্ডস লোকজন মুদ্রাস্ফীতি করবে। দারুণ ইন্টারেস্টিং একখানা জিনিস, মানে আপনারা বুঝতে পারবেন যে খুব ছোট ছোট জিনিসগুলো কিন্তু কত গভীরভাবে মার্কেটকে ইম্প্যাক্ট করে। সিআরআর আর এসএলআর এই দুটো কিন্তু এক জিনিস নয়। সিআরআর অ্যামাউন্ট যেটা ইউটিলাইজ ব্যাংকের কাছে থাকবে কিন্তু ইউটিলাইজ করতে পারবে না, আর উল্টো দিকে এসএলআর একটা ফিক্সড লিকুইডিটি যেটা আরবিআই এর কাছে জমা রাখতে হবে অ্যাজ এ গোল্ড অর ক্যাশ অর ডিফারেন্ট সিকিউরিটিজ বন্ডস। নর্মাল ভাবে ভাবতে পারেন এই 0.5% যেটা বললো, 0.5% কি এমন এফেক্ট করে। বর্তমান পরিস্থিতিতে এই 0.5% যে সিআরআর কমলো, এই মুহূর্তে 4.5 থেকে আরবিআই বলেছে যে 0.5 অর্থাৎ 50 বেসিস পয়েন্ট কমাবে দুটো লটে, দুটো আলাদা আলাদা সেপারেট টাইম ফ্রেমে 4.5 থেকে 4 করবে, 4% করবে সিআরআর। এই মুহূর্তে সিআরআর যদি কমে গেল কিছুটা, সেটা মার্কেটে কত টাকা ইনফিউজ করেছে জানেন? 1.6 লাখ সিআর। খুব শুনতে অবাক লাগলো, দিস ইজ দ্য ট্রুথ। আর এই সিআরআর যদি কমে যায়, এই যে কমে গেল, তাহলে মানুষের হাতে লিকুইডিটি বাড়বে, টাকা বাড়বে, লোনস বাড়বে, ইন্টারেস্ট কমবে, প্রাইস বাড়বে, ডিমান্ড কমবে, ইনফ্লেশন বাড়বে। এতগুলো জিনিস কিন্তু এর সাথে অ্যাড আছে। তাহলে মানুষের হাতে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য টাকা বাড়বে, টাকা থাকবে, এবং এই জন্য আমরা দেখতে পাই যে স্টক মার্কেট আগামী দিনে হয়তো কিছুটা গ্রোথ নেবে, এই একটা ইনফরমেশনের জন্য। এবং আমরা বিগত কয়েকটা আরবিআই মনিটারি পলিসিতে দেখেছি যেখানে মার্কেট কিন্তু ভায়োলেন্টলি যে কোনো একদিকে উপরের দিকে বা নিচের দিকে কিন্তু মুভ নেয় এই কদিনে।
আশা করলাম পুরো ভিডিওটা আপনাদের কাছে খুব ইনফরমেটিভ হবে। আমাদের এই ভিডিওস কেমন লাগছে আমাদের জানাবেন। এই ভিডিওস গুলো শুধু আপনাদের জন্যই তৈরি করা। আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন যে কেমন লাগলো, আমরা এই রকম টাইপের আরো ভিডিও আপনাদের কাছে যাতে নিয়ে আসতে পারি, সেই শুভকামনাই রাখছি আপনাদের কাছে। ধন্যবাদ।